নোয়াখালীর বেগমগঞ্জের চন্দ্রগঞ্জে ১৩ যাত্রী নিয়ে খালে পড়ল মাইক্রোবাস। ভোরের এই দুর্ঘটনায় ঘটনাস্থলের মৃত্যু হয়েছে শিশুসহ ৬ জনের। আরও হতাহতের আশঙ্কা করা হচ্ছে। ভোরে ৫:৩০টার দিকে জেলার বেগমগঞ্জ উপজেলার চন্দ্রগঞ্জ পূর্ব বাজার এলাকায় মাইক্রোবাসটি রাস্তা থেকে ছিটকে পাশের খালে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ৬ জন নিহত হয়। আহত ৭ জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। মাইক্রোবাসের সবাই একই পরিবারের বলে জানা গেছে। ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালাচ্ছে চৌমুহনী ফায়ার স্টেশনের একটি ইউনিট। আবুল হাসনাত বাবুল, আপনি আমাকে শুনতে পাচ্ছেন কিনা? সড়ক দুর্ঘটনার বিস্তারিত জানাতে আমাদের সাথে টেলিফোনে যুক্ত হচ্ছেন সহকর্মী আবুল হাসনাত বাবুল। বাবুল, আপনি আমাকে শুনতে পাচ্ছেন কিনা, আর ঠিক কিভাবে এই দুর্ঘটনা ঘটলো? নিহতদের পরিচয় ও আহতদের পরিচয় জানা গেছে কিনা? সুনন্দা, প্রথমত আপনি যেভাবে বলেছেন ভোর ৫:৩০টার দিকে আসলে ঢাকা বিমানবন্দর থেকে একজন ওমান প্রবাসী, যিনি লক্ষ্মীপুরের হাজিরপাড়া ইউনিয়নের চৌপল্লী গ্রামের ওমান প্রবাসী বাহারউদ্দিন, যিনি ওমান থেকে এসেছিলেন এবং তাকে এগিয়ে আনার জন্য, তার গ্রামের বাড়িতে এগিয়ে আনার জন্য তার স্বজনরা তাকে দুইটি মাইক্রোযোগে মূলত নিয়ে গিয়েছিলেন। একটি হচ্ছে হাইস মাইক্রো এবং একটি প্রাইভেট কারে করে তাকে রিসিভ করে তার গ্রামের বাড়িতে আনতে গিয়েছিলেন। বেশ কিছুদিন পরে তিনি আসছেন বলে স্বজনরা এক ধরনের আনন্দ উল্লাস করে তাকে আনতে গিয়েছিলেন, কিন্তু তাদের আনন্দটা আসলে মাটি হয়ে গিয়েছে যে নোয়াখালীর চৌমুহনী লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের যে চন্দ্রগঞ্জ পূর্ব বাজারে আজ ভোর ৫:৩০টার দিকে যেটুকু আমরা জানতে পেরেছি এবং হায় থানার ওসিও যেটুকু আমাদেরকে জানিয়েছেন, পাশাপাশি যে আহত যে দু একজন স্বজনরা আমরা বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি, চালক চোখে ঘুম নিয়ে গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে ছিটকে পাশে খালে পড়ে যায়। এখন নোয়াখালীর প্রত্যন্ত অঞ্চলে যেহেতু বর্ষার মৌসুম এবং প্রত্যন্ত অঞ্চলের খালগুলিতেও কিন্তু পানিতে টইটম্বুর হয়ে পড়ে যাওয়ার কারণে কিন্তু মাইক্রোটি ডুবে যায়। তখন ওই মাইক্রোটিতে যেটুকু হায় থানার ওসি আমাদেরকে জানিয়েছেন এবং স্বজনরা জানিয়েছেন যে ওই মাইক্রোটিতে ১৩ জন যাত্রী ছিলেন, স্বজন সহ ১৩ জনের মধ্যে আপনার ৬ জন কোনো না কোনোভাবে বের হতে পারলেও বাকি ৭ জন কিন্তু চাপা পড়ে কিন্তু তারা ঘটনাস্থলে মারা যান বলে এটুকু আমাদেরকে হায় থানার ওসি মোবারক হোসেন আমাদেরকে জানিয়েছেন। তো তাৎক্ষণিক নিহতদের সবার নাম পরিচয় তারা আমাদেরকে জানাতে না পারলেও ডেড বডি তারা উদ্ধার করার চেষ্টা করছেন। চৌমুহনী ফায়ার সার্ভিস স্টেশনের লোকজন কিন্তু ঘটনাস্থলে রয়েছেন। মাইক্রোটি আপনার ওই যে দিয়ে বিভিন্ন যন্ত্রাংশ ব্যবহার করে মাইক্রোটিও উদ্ধারের চেষ্টা করছে। পাশাপাশি নেচে আরো কোনো ডেড বডি আছে কিনা সেটিও তারা দেখতেছেন। তো ওমান প্রবাসী যে স্বজনরা রয়েছেন, আমরা বারবার চেষ্টা করতেছি যে আহত যারা রয়েছেন বিভিন্ন হাসপাতালে বিভিন্ন দিকে নিয়ে গেছেন যারা স্থানীয় প্রত্যক্ষদর্শীরা, তাদের সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করছি, কিন্তু একেবারে ভোরে ঘটার কারণে আসলে একেবারে সরাসরি এখন পর্যন্ত ওইভাবে আমরা যোগাযোগ করতে পারছি না। আমরা পরবর্তী বুলেটিনে হয়তো আপনাদের মাধ্যমে দর্শকদেরকে আমরা বিস্তারিত জানাতে পারবো আসলে কারা নিহত হয়েছেন, কারা আহত হয়েছেন, কে কোথায় রয়েছেন, কিভাবে রয়েছেন। তবে একটু জানতে পেরেছি যে লক্ষ্মীপুরের হাজিরপাড়া ইউনিয়নের বৈপল্লীপুর গ্রামের ওমান প্রবাসী বাহারউদ্দিনকে ঢাকা থেকে তার স্বজনরা আনতে গিয়েই কিন্তু আজকে মূলত এই দুর্ঘটনার শিকার হয়েছেন। তো এই দুর্ঘটনার কাজে চৌমুহনীর একটি ফায়ার সার্ভিস স্টেশন, লক্ষ্মীপুরের ফায়ার সার্ভিস স্টেশন সহ আইন শৃঙ্খলা বাহিনীর সকলেই কিন্তু উদ্ধার তৎপরতা কাজে সহায়তা করছেন। পাশাপাশি স্থানীয় লোকজনও কিন্তু এই উদ্ধার কাজে কিন্তু সহযোগিতা করছেন ফায়ার সার্ভিস স্টেশনের লোকজনকে। তো এই ছিল আসলে নোয়াখালী থেকে এই সড়ক দুর্ঘটনার আজকের যে মর্মান্তিক সড়ক দুর্ঘটনার আমার কাছে সর্বশেষ। নির্বাচনী যাত্রা শুরু হলো বাংলাদেশের। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ফেব্রুয়ারিতে রমজানের আগেই জাতীয় নির্বাচনের ঘোষণা দিয়েছেন। এজন্য নির্বাচন কমিশনকে চিঠি দেবে সরকার। বুধবার থেকেই শুরু হচ্ছে নির্বাচন আয়োজনের আনুষ্ঠানিক কার্যক্রম। সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি দিয়ে প্রধান উপদেষ্টা সতর্ক করেন, একটি গোষ্ঠী নির্বাচন বানচালের চেষ্টা চালাচ্ছে। ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকার পতনের ৩ দিনের মাথায় ৮ই আগস্ট নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। এরপর বর্তমান সরকার বিচার, সংস্কার ও নির্বাচন এই ৩টি বিষয় নিয়েই সামনে আগায়।
এরই মধ্যে সংস্কার ও বিচারে বেশ কিছু অগ্রগতি থাকলেও নির্বাচন নিয়ে ছিল নানা প্রশ্ন। প্রথমে 2026-এর জুনের মধ্যে এবং পরে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের প্রতিশ্রুতি থাকলেও তা নিয়ে যেন এক ধরনের অনিশ্চয়তা ছিল। অবশেষে সব জল্পনা কল্পনা ছাপিয়ে মঙ্গলবার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে সব অনিশ্চয়তা দূর করে দিলেন প্রধান উপদেষ্টা। আমরা আমাদের সর্বশেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়ে প্রবেশ করব। আমরা এবার একটা নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়া শুরু করব। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠাবো যেন নির্বাচন কমিশন আগামী রমজানের আগে 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন। প্রধান উপদেষ্টা জানান, বুধবার থেকেই নির্বাচনী ট্রেনে যাত্রা শুরু হচ্ছে বাংলাদেশের। এবারের নির্বাচন যেন আনন্দ উৎসবের দিক থেকে, শান্তি শৃঙ্খলার দিক থেকে, ভোটার উপস্থিতির দিক থেকে, সৌহার্দ্য ও আন্তরিকতার দিক থেকে দেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকে। সেই জন্য সকল আয়োজন সম্পন্ন করতে আগামীকাল থেকে আমরা সকলেই মানসিক প্রস্তুতি ও প্রাতিষ্ঠানিক আয়োজন শুরু করব। 15 বছর মানুষ ভোট দিতে পারেনি জানিয়ে এবার একটি সুষ্ঠু নির্বাচনের আশ্বাসও দেন তিনি। দেশের মানুষের ভোটাধিকার কেড়ে নেবার কারণে গত 15 বছর ধরে নাগরিকবৃন্দ ভোট দিতে পারেনি। এবারের নির্বাচনে আমরা আমাদের বকেয়া আনন্দ সহ মহা আনন্দে ভোট দিতে চাই। নির্বাচনের দিনকে আমরা ঈদের উৎসবের মতো করতে চাই। একটি গোষ্ঠী নির্বাচন বানচালের চেষ্টা করছে বলেও সতর্ক করেন প্রধান উপদেষ্টা। একটা গোষ্ঠী নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য উন্মুখ হয়ে আছে। তারা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে ব্যাহত করতে দেশের বাইরে বসে ভেতরে থেকে নানা অপচেষ্টায় লিপ্ত রয়েছে। আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে তারা যেন নির্বাচনকে সংঘাতময় করে তোলার কোনো রকমের সুযোগ না পায়। মাথায় রাখবেন, পরাজিত শক্তি নির্বাচনের আগ পর্যন্ত বারবার মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করবে। ত্রুটিপূর্ণ নির্বাচনের মাধ্যমে কেউ গায়ের জোরে ক্ষমতায় আসলে তার ফলাফল ভালো হবে না বলেও জানান ডক্টর ইউনূস। ত্রুটিপূর্ণ নির্বাচনের মধ্য দিয়ে কোনো দল যদি গায়ের জোরে নির্বাচিত হয়ে ক্ষমতায় আসে, তার চূড়ান্ত পরিণতি কী তার জুলাই অভ্যুত্থান আমাদের দেখিয়ে দিয়েছে। আমরা ইতিহাসের কলঙ্কিত কোনো অধ্যায়ের পুনরাবৃত্তি আর করতে চাই না। এবার প্রবাসীরাও পাচ্ছেন ভোটের অধিকার। তরুণ ভোটারদের সতর্কতার সাথে প্রার্থী নির্বাচনের আহ্বান প্রধান উপদেষ্টার। নির্বাচনে তাদের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য নির্বাচন কমিশন প্রস্তুতি নিচ্ছে। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। ফেব্রুয়ারিতেই রোজার আগেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে প্রস্তুত নির্বাচন কমিশন। একথা জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল। প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে নির্বাচনের সময় ঘোষণা করার পর তাৎক্ষণিক প্রক্রিয়ায় ডিবিসি নিউজকে কথা জানান তিনি। নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল আরও জানান, ভোটের তারিখের 50 থেকে 60 দিন আগে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। সেই হিসেবে ডিসেম্বরে ঘোষণা করা হতে পারে তফসিল। প্রধান উপদেষ্টা তার ভাষণে জানান, রমজানের আগে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজন করতে কমিশনকে চিঠি দেবে সরকার। নির্বাচন নিয়ে যে শঙ্কা ছিল তা প্রধান উপদেষ্টার ঘোষণার মধ্য দিয়ে কেটে গেছে, একথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালেউদ্দিন আহমেদ। মঙ্গলবার রাতে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে প্রধান উপদেষ্টার ভাষণের প্রতিক্রিয়ায় তিনি আরও জানান, সুষ্ঠু ও অবাধ নির্বাচনের মধ্য দিয়ে নিশ্চিত হবে রাষ্ট্রীয় স্থিতিশীলতা। মাননীয় প্রধান উপদেষ্টা আজকে যে নির্দেশনা দিয়েছেন তার ভাষণের মধ্য দিয়ে বাংলাদেশে যে নির্বাচন অনুষ্ঠান নিয়ে যে একটি দুদুল্যমানতা ছিল বলে অনেকে মনে করছিলেন, তাদের মধ্যে সেই দুদুল্যমানতাটা রইল না এবং সারা জাতি একটি নির্বাচনমুখী পরিবেশের মধ্যে দিয়ে যাবে এবং সেই নির্বাচনের আবহ সৃষ্টি হবে। বামপন্থী বিভিন্ন সংগঠনের বিক্ষোভের মধ্যে জুলাই গণ অভ্যুত্থানের প্রদর্শনী থেকে ৭১-এর যুদ্ধাপরাধে দণ্ডিত জামায়াত নেতাদের ছবি সরিয়ে নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার সন্ধ্যার দিকে ছবিগুলো সরিয়ে নেয় কর্তৃপক্ষ। প্রদর্শনীতে ছবিগুলো রাখার বিষয়ে নিন্দা ও ক্ষোভ জানায় ছাত্রদল। তবে ছবি নিয়ে কুতর্কের পাশাপাশি মব সৃষ্টি করার অভিযোগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবির সভাপতির। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসিতে 3 দিনের চিত্র প্রদর্শনীর আয়োজন করে ছাত্র শিবির। এই আয়োজনে ৭১-এ যুদ্ধাপরাধে দণ্ডিত বেশ কয়েকজনের ছবি প্রদর্শন করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এ নিয়ে শুরু হয় সমালোচনা। এ নিয়ে ক্ষোভ জানায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। ক্ষোভ জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমাও।
পরে মঙ্গলবার সন্ধ্যায় প্রদর্শনীকে গণ অভ্যুত্থান দিবসের চেতনার প্রতি অবমাননার আখ্যা দিয়ে বিক্ষোভ করে বিভিন্ন বামপন্থী সংগঠন। এই বিক্ষোভের সময় তাদের মুখে ছিল নানা প্রতিবাদী স্লোগান। বিক্ষোভের মুখে প্রদর্শনী থেকে যুদ্ধাপরাধে দণ্ডিতদের ছবি সরিয়ে নেয় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে এই ঘটনা নিয়ে ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি SM ফরহাদ ফেসবুক পোস্টে লেখেন, ছবিগুলো নিয়ে কুতর্কের পাশাপাশি মব সৃষ্টি করা হয়েছে। আসিফ খান, DBC নিউজ। জুলাই ক্যালেন্ডারে শেষ হয়ে গেলেও মাগুরার শহীদ পরিবারগুলো বুকে বয়ে চলছে চাপা কষ্ট। দগদগে ঘা লেগে আছে এসব পরিবারে। সরকারি সহযোগিতা পেলেও সন্তান, স্বামী কিংবা ভাই হারানোর বেদনা যেন প্রতিনিয়ত কুরে কুরে খাচ্ছে স্বজনদের। পরিবারগুলোর চাওয়া দেশের একটি ভালো পরিবর্তন, বৈষম্যহীন সমাজ, ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ। মাগুরায় গত বছর আন্দোলন শুরু হয় 18 জুলাই থেকে। ঢাকায় আন্দোলনের গতি বাড়ার সাথে সাথে এখানেও বাড়তে থাকে আন্দোলনের মাত্রা। 19 জুলাই রাজধানীতে আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে মারা যান মুত্তাকিন, আসিফ ও ছাত্রদল কর্মী রাজু। 5 আগস্ট রাজধানীতে প্রাণ হারান মাগুরার ছেলে মারুফ ও আলামিন। 39 দিন মৃত্যুর সাথে লড়ে 27 আগস্ট না ফেরার দেশে পাড়ি জমান সোহান। আমার ছেলে নেই, আমি তো কোনো স্মৃতিও নেই আমার দুনিয়ায়, বেঁচে থাকার মতন কোনো উপায়ই আমি দেখতেছি না। মাগুরায় আন্দোলন চূড়ান্ত রূপ নেয় আগস্টের 4 তারিখে। ঢাকা মাগুরা রোড এলাকায় ছাত্র জনতা মিলে প্রতিরোধ গড়ে তোলে অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে। সেদিন ঢাকা রোড এলাকায় গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান ছাত্রদল নেতা মেহেদী হাসান রাব্বি। একই দিনে মাগুরায় প্রাণ হারান ফরহাদ, সুমন, আহাদ। মাগুরার মোট 10 জন শহীদ হন এভাবেই। বছর কেটে গেলেও এসব শহীদ পরিবারে এখনো কাটেনি হতাশা। এসব পরিবারে কেবলই শূন্যতা, কষ্ট, বুক চাপা কান্না। কেউ সন্তান হারিয়ে জীবনের অবলম্বন হারিয়েছেন, কেউ স্বামী হারিয়ে হয়েছেন বিধবা। এই বয়সে বিধবা হবো কখনো কল্পনা করিনি। রাব্বি সাহেব বলছিল যে সারা জীবনের দায়িত্ব নিবে, কখনো ছেড়ে যাবে না। বাবা কি জিনিস ও আমার কাছে প্রশ্ন করলে আমি কি উত্তর দেবো, তাই আমি কিছুই বলবো না। তবে হানাহানির বাংলাদেশ আর চায় না শহীদের স্বজনরা। সকলের দাবি একটাই, সোনার বাংলাদেশ হবে ফ্যাসিস্ট বিহীন। ছিল শান্তির জন্যই তো অনেক মার ছেলে জীবন দিয়েছে। তো এখন আমি মনে করি যে এইভাবে সুখী শান্তিতে জীবনযাপন করুক সবাই, এইভাবে দেশটা চলুক, এইভাবে শান্তিতে চলুক, কারোর মনে হিংসা অহংকার না থাকে। জুলাইয়ের আত্মত্যাগের কথা কেউ যাতে ভুলে না যায়, এমন আশা সকলের। যারা শহীদ হয়েছেন এবং আহত হয়েছেন তাদেরকে যেন আমরা ভুলে না যাই, আমরা যেন আগামীর বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়তে পারি এবং এই দেশটাকে যেন সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। শহীদ পরিবারগুলোকে সমাজে রাখা হবে সম্মানজনক পর্যায়ে, দেয়া হবে পর্যাপ্ত নিরাপত্তা, প্রত্যাশা মাগুরাবাসীর। DBC নিউজ ডেস্ক। গাজীপুরে শুধু রাতের আধারে নয়, দিনের আলোতেও বেপরোয়া অপরাধীরা। আশঙ্কাজনক হারে বেড়েছে চুরি ডাকাতির ঘটনা। সাধারণ মানুষ এমনকি পুলিশ কর্মকর্তাদের পরিবারেও পাচ্ছে না ছাড়। নগরবাসী নিরাপত্তাহীনতার কথা বললেও পুলিশের দাবি স্বাভাবিক আইন শৃঙ্খলা পরিস্থিতি। 7 জুলাই সকাল 10টা গাজীপুরের যৌনাবাজারের একটি বাড়িতে তালা ভেঙে লুট করা হয় নগদ অর্থ, স্বর্ণালংকার। এর কদিন আগেই পার্শ্ববর্তী এলাকার মিলন নামে এক ব্যবসায়ীর পরিবারকে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাত দল লুট করে প্রায় 33 লাখ টাকার মালামাল। হামলায় আহত হন এক নারী। ওই বাচ্চাকে নিয়ে স্কুলে মাদ্রাসায় গেছে, মাঝখানে গ্যাপ ছিল 20 থেকে 30 মিনিট। ও 30 মিনিটের মধ্যে 7 তলায় এসে সবকিছু নিয়ে গেছে। আমার ছেলের বউরে ছেলেরে হাত পাও সব বাঁধছে, 15 ভরি গয়না নিচ্ছে, 5 লাখ নগদ টাকা নিচ্ছে। এরকম দিনের বেলা কোনো দিনও আমার হয়েছে না, নিরাপত্তা তো নাই বলতেই চলে। রেহাই পায়নি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার পরিবারও। গেল মে মাসে পুলিশের অতিরিক্ত এক ডিআইজির বাসায় হানা দেয় ডাকাত দল। তার বাবা মাকে জিম্মি করে লুট করে 10 ভরি স্বর্ণালংকার ও নগদ 2 লাখ টাকা। একই মাসে সড়কে গাছ ফেলে ডাকাতির সময় রণক্ষেত্রে পরিণত হয় সাতখামাইয়ের এলাকা। ডাকাতদের হামলায় নিহত হন একজন, পাল্টা হামলায় মারা যান এক ডাকাত। এসব ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছেন নগরবাসী। 25 বার মনে হয় ডাকাতি হয়েছে আমাদের। ওই 5-6 দিন আগে, 10-15 দিন আগেও ওই চেরাগালি মোড়ে আর কি, ওইখানে একটা ডাকাতি হয়েছে। বাসায় বউ বাচ্চা যারা আছে তারা নিরাপদ নয়, এটা কাম্য না। তবে পুলিশের দাবি পরিস্থিতি স্বাভাবিক। আমরা চেষ্টা করি আমাদের তরফ থেকে সর্বোচ্চ নিরাপত্তা সুবিধাটা দিয়ে ওইখানে যাতে কোনো ধরনের ঘটনা না ঘটে সেটা আমরা চেষ্টা করি। আমাদের এখানকার আইনশৃঙ্খলা পরিস্থিতি খুবই সন্তোষজনক।
আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী গেল 6 মাসে গাজীপুরে 39টি ডাকাতি ও দস্যুতার ঘটনা ঘটেছে। গ্রেপ্তার হয়েছে 59 জন। ডিবিসি নিউজ ডেস্ক। চাঁপাইনবাবগঞ্জে আবারও আগ্রাসী পদ্মা নদী। সদর উপজেলার আলাতুলি ইউনিয়নের কয়েকটি গ্রামে দেখা দিয়েছে তীব্র ভাঙন। এরই মধ্যে নদীগর্ভে হাজার বিঘা জমি, শতাধিক ঘরবাড়ি, স্কুল সহ বহু স্থাপনা। ঝুঁকিতে পোলাডাঙ্গা বিজেপি ক্যাম্পের বিওপি, আর বালুর বস্তা ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টায় পানি উন্নয়ন বোর্ড। প্রতি বছর বর্ষা এলেই ভয়ঙ্কর রূপ নেয় পদ্মা, এবারও তার ব্যতিক্রম না। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা সীমান্তবর্তী আলাতুলি ইউনিয়নে শুরু হয়েছে তীব্র ভাঙন। আগ্রাসী পদ্মা এরই মধ্যে নিঃস্ব করেছে নদীপাড়ের শতাধিক পরিবারকে। চাষের জমি ও ঘরবাড়ি হারিয়ে কেউ নিয়েছেন অন্যের বাড়িতে আশ্রয়। অনেকের জায়গা হয়েছে খোলা আকাশের নিচে। ধর্মপ্রাণ মানুষদের জন্য যে ইসলামী শিক্ষাগত মাদ্রাসা, সেগুলো সব বিলীন হয়ে গেছে এই পূর্বে। তো আমাদের এখন খুব অবস্থা খুব করুন। এখন সরকার যদি আমাদের এই যেটা রক্ষা করে, আমরা বসবাস করতে পারবো। তার আমাদের স্কুল রক্ষা চাই, আমাদের বাড়িও রক্ষা চাই। আমরা এখন বাড়ি ভেঙে খুবই অস্থির আছি। হুমকির মুখে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান ও স্থানীয় বাজার সহ অনেক স্থাপনা। নদীপাড়ে বাসিন্দাদের রক্ষায় স্থায়ী বাঁধ নির্মাণের দাবি স্থানীয়দের। প্রতি বছর অল্প অল্প ভাঙতে ভাঙতে এখন আমাদের যে বাড়ি ঘর সবই বিলীন হয়ে গেছে, থাকার কোনো জায়গা নাই। সরকার আমাদের দিকে একটু সুদৃষ্টিতে দেখুক, এটাই আমাদের কাম্য। বাচ্চা কাচ্চা নিয়ে খুব সমস্যা হয়েছে, রান্না বান্নার সমস্যা হচ্ছে। পদ্মার ভাঙন চলে এসেছে পোলাডাঙ্গা বিজেপি ক্যাম্পের সামনে। বিজেপির সহযোগিতায় একটা জিও ব্যাগের অস্থায়ী ভিত্তিতে বাঁধ হচ্ছে এবং পাশেই আমার হাই স্কুল দোতলায় এবং তার পাশেই চারতলার একটা প্রাইমারি বিদ্যালয় আছে। আমরা হুমকির সম্মুখীন হয়ে আছি। বিজেপি যদি নেমে যায়, বিজেপি ক্যাম্প আছে, সেই ক্যাম্পটা যদি নেমে যায়, তাহলে আমরা নিরাপত্তাহীনতায় ভুগব। বর্তমান যে পর্যায়ে আছে সেখান থেকে আমাদের যে পোস্ট তার সর্বনিম্ন দূরত্ব 4 মিটার। এক্ষেত্রে আমাদের যে ম্যান পাওয়ার আছে এখানে আমাদের ডিপ্লয় করতে হয়। যে কারণে যদি কোনো সমস্যা হয় বা কোনো ধসে যাওয়ার পরিকল্পনা বা ধসে যাওয়ার সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে আমাদের শিফটিংয়ের ব্যাপার আছে, আমাদের অস্ত্রগুলোর ব্যাপার আছে এবং বিভিন্ন প্রাইভেট লেজারের মালামাল আছে যেগুলো আমাদের হস্তান্তরের প্রয়োজন থাকে। ভাঙন ঠেকাতে আপাতত ফেলা হচ্ছে বালুর বস্তা ও টিউব। তবে আগামী বর্ষা মৌসুমের আগেই স্থায়ী বাঁধ নির্মাণ করতে চায় পানি উন্নয়ন বোর্ড। ক্যাম্প সংলগ্ন যে গ্রামটা আছে সেই গ্রামের কিছু অংশ রাখবো, সেকেন্ড ফেজে বাকিটা। এছাড়াও আমাদের মূল ভূখণ্ড অর্থাৎ মনোহরপুর, দুর্লভপুরের যে ভাঙনগুলো আছে মূল ভূখণ্ডে, সেগুলো আমরা ফার্স্ট প্রায়োরিটি বেসিসে প্রথম ফেজে এগুলো রেখেছি। স্থায়ী বাঁধের আমাদের পরিকল্পনা আছে। তবে শুধু আশ্বাস নয়, দ্রুত বাস্তবায়নের দাবি ভুক্তভোগীদের। ডিবিসি নিউজ ডেস্ক। কুড়িগ্রামে উজানের ঢলে দুধকুমার নদীর পানি বাড়ার সাথে সাথে দেখা দিয়েছে ভাঙন। সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের বেশ কিছু বাড়ি ও ফসলি জমি বিলীন হয়েছে নদীগর্ভে। ভাঙন প্রতিরোধের দাবিতে সমাবেশ ও মানববন্ধন করেছে নদীপাড়ের মানুষ। বরাদ্দ সাপেক্ষে কাজ করার আশ্বাস জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। নদীর আগ্রাসী রূপে এভাবেই ভাঙছে পাড়। এই চিত্র কুড়িগ্রামের সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের। উজানের ঢলে দুধকুমার নদীর পানি বেড়ে গত কয়েকদিনে উপজেলার বানিয়াপাড়া ও মোল্লাপাড়ার 50 থেকে 60টি বসতঘর ও ফসলি জমি নদী গর্ভে বিলীন হয়েছে। স্থানীয়দের দাবি, ভাঙন শুরুর আগে বেশ কয়েকবার বিভিন্ন দপ্তরে যোগাযোগ করেও সাড়া মেলেনি। ওখান থেকে ভাঙিয়ে আসতেছি, গরিব মানুষ এই জায়গা থেকে অনেক বিলীন হয়ে গেছে। আমাদের জমি জমা পশ্চিম পাশে কারো নাই, শুধু আমরা পড়ার জমিতে বাড়ি নিয়ে দাঁড়ায় আছে। এখন তো সরকার তো কাজ তো করতেছে না, যে আপাতত কিছু বস্তা ফেলায় যে তাতে আমাদের এই বাড়ি ঘরগুলো রক্ষা হোক। ভাঙনপ্রবণ এলাকার সামান্য দূরে রয়েছে ঐতিহ্যবাহী যাত্রাপুর হাট, যেখান থেকে সরকারের রাজস্ব আসে কয়েক কোটি টাকা আর কর্মসংস্থান হয় কয়েক হাজার মানুষের। দ্রুত পদক্ষেপ না নিলে সেটিও ভাঙনের মুখে পড়বে। তাই নদী পাড়ে মানববন্ধন ও সমাবেশের মাধ্যমে প্রতিরোধের দাবি জানান তারা। আমাদের লক্ষ লক্ষ মানুষের জীবন জীবিকা জড়িত। জেলার অন্যান্য নদ নদীর কমপক্ষে 20টি স্থানে ভাঙনের কথা স্বীকার করে পানি উন্নয়ন বোর্ড জানায় বরাদ্দ সাপেক্ষে কাজ করার। কুড়িগ্রাম জেলায় 20টি স্থানে আমরা জিও ব্যাগ দ্বারা কাজ বাস্তবায়ন চলমান আছে আমাদের। এর বাইরেও বেশ কিছু ভাঙন কবলিত জায়গা আছে, তো অনুমোদন পাওয়ার জন্য অনুমোদন পেলে আমরা কাজগুলো বাস্তবায়ন করব। ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণ করে দ্রুত প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক।
24 ঘন্টার মধ্যে ভারতের উপর উল্লেখযোগ্য শুল্ক আরোপের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার সংবাদ মাধ্যম এনসিবিসি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে এই হুমকি দেন তিনি। ভারতের রাশিয়ার থেকে জ্বালানি কেনা অব্যাহত রাখায় এ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এর আগে সোমবার ট্রাম্প ভারতের উপর 25% বাইরে আরও শুল্ক আরোপের ঘোষণা দেন। ট্রাম্পের অভিযোগ, রাশিয়া ইউক্রেনে হত্যাকাণ্ড চালানোর সত্ত্বেও ভারত তাদের তেল কিনছে, এর কারণেই তাদের ওপর বাড়তি শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। তবে কী পরিমাণ বাড়তি শুল্ক আরোপ করা হবে সে বিষয়ে কিছু জানায়নি মার্কিন প্রেসিডেন্ট। এদিকে নিজেদের জাতীয় স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। ফিলিস্তিনিদের শেষ আশ্রয়ে গাজা উপত্যকা পুরোপুরি দখলের সিদ্ধান্ত নিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, এমনটাই জানাচ্ছে গণমাধ্যমের খবর। অন্যদিকে গাজায় হামলা বন্ধে ইসরায়েল সরকারকে চাপ দিতে ট্রাম্পের কাছে চিঠি দিয়েছেন 600-এরও বেশি ইসরায়েলি সাবেক নিরাপত্তা কর্মকর্তা। সোমবার দিনভর গাজা উপত্যকায় ইসরায়েলের বিমান হামলায় বহু ফিলিস্তিনি হতাহত হয়েছে। প্রয়োজনীয় সরঞ্জাম ও লোকবলের অভাবে ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধারে বেগ পেতে হচ্ছে। ইসরায়েলি বাহিনীর হামলা থেকে রেহাই পায়নি ক্ষুধার্ত ফিলিস্তিনিরাও। ত্রাণ নিতে এসে প্রাণ গেছে শিশুসহ বহু ফিলিস্তিনির। এদিকে ইসরায়েলি সেনাবাহিনীর আপত্তি ও হামাসের হাতে জিম্মিদের জীবনের ঝুঁকি সত্ত্বেও গাজা উপত্যকা পুরোপুরি দখলের সিদ্ধান্ত নিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি সপ্তাহে মন্ত্রিসভায় গাজা উপত্যকা পুরোপুরি দখলের অনুমোদন চাইবেন নেতানিয়াহু। এরই মধ্যে গাজার প্রায় 75% অংশ নিয়ন্ত্রণ করছে আইডিএফ। অন্যদিকে গাজায় হামলা বন্ধে ইসরায়েল সরকারকে চাপ দিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে আহ্বান জানিয়েছেন গোয়েন্দা সংস্থাগুলোর সাবেক প্রধানসহ ইসরায়েলের 6 শতাধিক অবসরপ্রাপ্ত নিরাপত্তা কর্মকর্তা। ট্রাম্পের উদ্দেশ্যে লেখা এক খোলা চিঠিতে হামাস এখন আর হুমকি নয় উল্লেখ করে অবিলম্বে যুদ্ধ বন্ধ ও জিম্মিদের ফিরিয়ে এনে দুর্দশা থামানোর আহ্বান জানান তারা। গাজায় অবিলম্বে যুদ্ধ বন্ধ ও জিম্মিদের ফিরিয়ে আনার দাবিতে বিক্ষোভ হয়েছে ইসরায়েলে। জেরুজালেমে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কার্যালয়ের বাইরে বিক্ষোভ করেছে হাজারো ইসরায়েলি। মৌসুমী শান্তা, ডিবিসি নিউজ ডেস্ক। এবার দেখে নেব আজকের জাতীয় দৈনিক পত্রিকাগুলোর প্রধান শিরোনাম। প্রথমেই আছে প্রথম আলো শিরোনাম করেছে, ফেব্রুয়ারিতে রোজার আগেই ভোট, আজ থেকে প্রাতিষ্ঠানিক আয়োজন, নির্বাচন সুষ্ঠু শান্তিপূর্ণ উৎসবমুখর, ইতিহাসের কলঙ্কিত অধ্যায়ের পুনরাবৃত্তি নয়, একটা গোষ্ঠী নির্বাচনকে বাধাগ্রস্ত করতে উন্মুখ, হত্যাযজ্ঞে জড়িতদের বিচার এদেশের মাটিতেই হবে, জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এরপর আমার হাতে আছে সমকাল শিরোনাম করেছে, জুলাই ঘোষণাপত্র সংবিধানের তফসিলে অভ্যুত্থানকারীরা পাবেন আইনি সুরক্ষা। যুগান্তর শিরোনাম করেছে, জুলাই ঘোষণাপত্র পাঠ করলেন প্রধান উপদেষ্টা, গণ অভ্যুত্থানের রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতির অঙ্গীকার। কালবেলা, চেনা দখলদার জিডি করেই দায় সারে গৃহায়ন, 18 ভূমিদস্যু চিহ্নিত হলে ব্যবস্থা নিচ্ছেন না প্রশাসন, সরকারি জমি কিনে বিপাকে দখল পাচ্ছেন না ক্রেতারা, ওয়াকফ নামের সাইনবোর্ডে চলছে দেদার দখল। বাংলাদেশ প্রতিদিন শিরোনাম করেছে, আমি প্রধান নির্বাচন কমিশনের কাছে চিঠি পাঠাবো যেন আগামী রমজানের আগেই 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন। কথা বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ইত্তেফাক, নির্বাচনের ঘোষণাকে স্বাগত জানিয়েছে বিএনপি, জামায়াত প্রতিক্রিয়া জানাবে, আজ এনসিপি আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি। কালের কণ্ঠ, সংযুক্ত হবে সংবিধানের তফসিলে, ছাত্র জনতার অভ্যুত্থানকে রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান করা হবে, গণ অভ্যুত্থানে শহীদের জাতীয় বীরের স্বীকৃতি, শহীদদের পরিবার, আহত যোদ্ধা এবং আন্দোলনকারী ছাত্র জনতাকে প্রয়োজনীয় সব আইনি সুরক্ষা। বণিক বার্তা, জুলাই ঘোষণাপত্রে দাবি, ফ্যাসিবাদের পথ সুগম করেছে 1/11 সরকার। ডেইলি স্টার, ইলেকশন ইন ফেব্রুয়ারি, ইউনূস অ্যানাউন্সেস ইন হিজ অ্যাড্রেস টু নেশন। বিজনেস স্ট্যান্ডার্ড, July declaration aspires for constitutional state recognition of 2024 uprising. Daily Observer, CA reads out July proclamation from South Plaza of JS,
Martyrs of July Uprising National Heroes, CA. New Age, national polls by mid-February. Yunus says he will send letter to CEC. সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সাথেই থাকুন।